বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট যেটা আমরা আজীবনই ইংরেজি গ্রামারের সাথে তুলনা করে আসছি। তবে বাংলার গ্রামার আর ইংরেজি গ্রামার কিন্তু এক জিনিস না। তোমরা যারা স্কুল লাইফে বাংলা ব্যাকরণ পড়েছ তারা দেখেছো যে বাংলা কিন্তু খুবই সহজ। অর্থাৎ সেই ব্যাকরণগুলো কিন্তু একবার পড়লেই মাথায় থেকে যায়। তবে সেখানে কিন্তু আবার কয়েকটা জটিল জিনিসও ছিল। যেমন কিছু জিনিসের উদাহরণ দেওয়া ছিল এবং সেগুলো আমাদের মুখস্থ রাখা লাগতো। তবে ইন্টার লাইফে কিন্তু তোমরা চাইলে সেই মুখস্থ জিনিসগুলো থেকে বাঁচতে পারবে। যেমন আমাদের এসএসসি লাইফের বাংলা ব্যাকরণে কিন্তু প্রচুর পরিমাণে শব্দার্থ ছিল। অর্থাৎ প্রচুর পরিমাণে সিনোনিম, অ্যান্টোনিমের মতো জিনিসপাতি ছিল। সেগুলো আমাদের সবই মুখস্থ রাখা লাগতো। কেননা তখন কিন্তু আমাদের বাংলা এমসিকিউ ছিল। তবে ইন্টার লাইফে কিন্তু বাংলা সেকেন্ড পেপারে কোনো এমসিকিউ নেই। তাই আমরা চাইলে কিন্তু একটু যদি বুদ্ধি খাটাতে পারি তাহলে কিন্তু বাংলা সেকেন্ড পেপারে অনায়াসে 85+ মার্ক তুলে ফেলতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি সেই স্টেপগুলো তোমাকে বলবো যেগুলো আমি নিজে ফলো করে এইচএসসির আগে মাত্র 1 সপ্তাহ পরে বাংলা সেকেন্ড পেপারে A+ নিশ্চিত করেছিলাম। তো চলো আজকের এই স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা শুরু করা যাক। প্রথমে তোমাদের বলে রাখি যে তোমাদের বাংলাটা কিন্তু দুই ভাগে বিভক্ত, ব্যাকরণ পার্ট এবং আরেকটা হচ্ছে নির্মিতি পার্ট। এখন তোমাদের ব্যাকরণ পার্টে আছে 30 মার্ক। এই 30 মার্কের ভিতরে তোমরা যদি একটু বুদ্ধি খাটাতে পারো তাহলে 27+ এমনিতে তুলে ফেলতে পারবে। তো এই জন্য তোমাদের স্টেপ নাম্বার 1টা হবে আইটেম চয়েসিং। এসএসসি লাইফে যে বাংলা ব্যাকরণ ছিল ওইখানে কিন্তু পরীক্ষার হলে লেখার সময় তোমার কিন্তু অথবা দিয়ে কোনো অপশন ছিল না। হ্যাঁ, জাস্ট একটা দুইটা আইটেমের ক্ষেত্রে ছিল। তবে ইন্টারের বাংলা ব্যাকরণে এইটা তোমার সবচেয়ে বড় হাতিয়ার, এই অথবাটা। অর্থাৎ তুমি কিন্তু আগেই ডিসাইড করে ফেলতে পারবে যে তোমার কোনটা পড়া লাগবে এবং তুমি পরীক্ষা হলে গিয়ে কোনটা অ্যান্সার করবা। তোমার অথবার ভিতরে দুইটা জিনিস পড়ার কোনোই দরকার নেই। অথবার ভিতরে যে কোনো একটা টপিক তোমাকে পড়তে হবে। তো আসো আমি তোমার এই কাজটা একটু সহজ করে দিচ্ছি। আমাদের প্রথমেই বাংলা ব্যাকরণের ভিতরে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম। এখন আমি তোমাদের একটা সোজা সাপটা কথা বলে দিই, যত নিয়ম রিলেটেড জিনিস আছে সব কিছু অ্যাভয়েড করে দাও। হ্যাঁ, এটা ঠিক যে যে নিয়মগুলো পরীক্ষার হলে আসে সেগুলো কিন্তু মাত্র 5-6টার ভিতরে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ বিগত 5 বছরে যদি কোয়েশ্চেন ব্যাংক তুমি অ্যানালাইসিস করো দেখবে যে এক একটা নিয়মই মিনিমাম 10 থেকে 12টা বোর্ডে এসছে। তবে আমি কেন তোমাদের এটা করতে মানা করছি, কেননা তোমরা যদি সেই নিয়মের প্রশ্নটার ভালোভাবে অ্যান্সার দাও, একদম A to Z তুমি বইয়ে যেটা পড়ে গেছো ওটা যদি অ্যান্সার দাও, তাও স্যার কখনোই তোমার 5-এ 5 দিবে না। স্যাররা অলওয়েজ তালে থাকে যে কিভাবে মার্ক কাটা যায়। তুমি যত ভালোই লেখো না কেন তোমার হাইয়েস্ট মার্ক 4-এ বেশি উঠবে না, এটুকু তুমি লিখে রাখো। তাই আমি তোমাকে বলবো যে উচ্চারণে নিয়ম পরীক্ষার হলে না লিখে উচ্চারণগুলো লিখবে। কেননা উচ্চারণ কিন্তু খুব সহজ। উচ্চারণ যদি তুমি বিগত 5 বছরের সবকিছু প্রশ্ন ব্যাংক দেখে সলভ করে ফেলতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার উচ্চারণে 5 মার্কের ভিতরে 1 মার্কও কাটা যাবে না, তুমি ফুল মার্ক এনশিওর করে আসতে পারবে। তো এই ক্ষেত্রে তোমরা যে কোনো একটা সাপ্লিমেন্ট অথবা উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা ইউজ করতে পারো। এছাড়াও এসএসসি কম্প্যাক্ট বুকটাও কিন্তু এই জন্য ভালো, কেননা আমাদের মেইন টার্গেট হচ্ছে বিগত 5 বছরের প্রশ্নগুলো সলভ করা। এরপর আসা যাক আমাদের 2 নম্বর আইটেমে। আমাদের 2 নম্বর আইটেমে হচ্ছে বাংলা বানানের নিয়ম। তো এই ক্ষেত্রে আমি তোমাদের উচ্চারণের মতোই বলবো যে বাংলা বানানের নিয়মের প্রশ্নগুলো দেখার কোনোই দরকার নেই, তোমরা জাস্ট বিগত 5 বছরের বানানগুলো দেখে নিবে। এই বিগত 5 বছরের ভিতরে তোমরা প্রত্যেকটা কমন পাবে, আমি লিখে দিলাম প্রত্যেকটা কমন আসবেই আসবে। এরপরে হচ্ছে আমাদের শব্দ শ্রেণী। শব্দ শ্রেণী কিন্তু আরো সহজ একটা টপিক। তো এই জন্য তোমাদের কিন্তু নিয়ম জানাও লাগে না, এগুলো তোমরা জাস্ট হচ্ছে বিগত 5 বছরের একটা প্র্যাকটিস করবে, উদ্ভাসের বই অথবা এসএসসি কম্প্যাক্ট বুক অথবা একটা সাপ্লিমেন্ট দেখে, তাহলেই তোমার শব্দ শ্রেণীটাতেও টপ করে ফেলতে পারবে। তারপরে আসছে আমাদের শব্দ গঠন। শব্দ গঠনের ভিতরে রয়েছে উপসর্গ, প্রত্যয় এবং সমাস। এই 3টা টপিকের ভিতর থেকে 2টা প্রশ্ন আসবে এবং যে কোনো একটা লিখতে হবে। তো এই একটা সিঙ্গেল টপিকের ক্ষেত্রেই আমি জাস্ট বলবো যে তোমরা নিয়মটা দেখবে। এখন তোমার মনে হতে পারে যে ভাই আপনি তো এতক্ষণ বললেন যে নিয়ম লিখলে তো 1 মার্ক তো আমি কাটা খাবোই, তাহলে কেন আমি এখানে নিয়ম লিখতে যাব? আমি তো যদি হচ্ছে এই অথবাতে যেটা থাকে ওই 5টার অ্যান্সার যদি করি পরপর তাহলে তো আমি 5 মার্ক নিশ্চিত করে ফেলতে পারবো। তবে ভাই উপসর্গ, প্রত্যয় এই 2টার থেকে হচ্ছে নিয়ম লিখতে দেই। এই নিয়মগুলো কিন্তু খুব সহজ, তুমি যদি হালকা একটু দেখে যাও 5-এর ভিতরে ইনশাআল্লাহ 4 এনশিওর করার মতো করে লিখে আসতে পারবে। কিন্তু সমাস এমন একটা টপিক ভাই, তুমি যদি মানে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ঠিক মতো না পড়ো, বুঝে বুঝে না পড়ো, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেভেলে যদি তুমি না থাকো, তুমি সমাসের জীবনে 3-এর বেশি তুলতে পারবে না। সমাস কিন্তু হিউজ একটা টপিক। তাই তোমাদের জন্য সাজেশন থাকবে তোমরা মনের ভুলেও সমাসের দিকে আগিও না। হ্যাঁ, যারা ইন্টার ফার্স্ট ইয়ারের শুরু থেকে এই সমাসটা হলো পড়ে আসছো তারা অবশ্যই সমাসটা লিখবে, কেননা তারা কিন্তু অনায়াসেই 5 মার্ক তুলে ফেলতে পারবে। কিন্তু যারা এখনো এইগুলোর কিছুই পড়োনি, এখনো ভাবছো যে কোনটা কিভাবে আগালে ভালো হবে, তারা সমাসের দিকে মনের ভুলেও যায় না, তাহলে কিন্তু অনেক বড় সড় একটা বাস খেতে চলেছে।
পড়তেছো। আর এক্সপেরিমেন্ট করার জন্য তোমার সমাস করার দরকার নেই, যে দেখি কয়েকদিন একটা সমাস পড়ে দেখি আমার হয় কিনা। এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। আর হাতে মাত্র 4টা মাস আছে বা 3টা মাস আছে। এই 3 বা 4 মাসে তোমার সমাস করাটা ইম্পসিবল ব্যাপার, কেননা তোমার কিন্তু বাংলা ইংলিশ বাদেও কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো এখনো পড়ে আছে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবা এই টপিকটার জন্যই জাস্ট প্রশ্নের অ্যান্সারটা দেওয়া। এরপর আসছে আমাদের বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের ভিতরেও আমাদের দুটোর ভিতরে একটা অ্যান্সার দিতে হবে। তো এখানেও আমি বরাবরের মতোই বলবো যে এখানে হচ্ছে তোমার প্রশ্নগুলো অ্যান্সার করবে না, যেই বাক্যগুলো দিবে সেইগুলো অ্যান্সার করবে, কেননা তাই খুব সহজে তোমরা 5 মার্ক নিশ্চিত করে ফেলতে পারবে। এরপরে আসছে আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই ক্ষেত্রেও তোমরা হচ্ছে জাস্ট বিগত 5 বছরের প্রশ্নগুলো দেখবে যে কোন অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগগুলো আসছে, সেগুলো দেখে যাবে। ইনশাল্লাহ তোমার 5টাই কমন আসবে। এই 6টা টপিক যদি তোমরা ব্যাকরণের আমি যেভাবে বললাম দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি 30-এর ভিতরে 27 পাবেই পাবে। কেননা আমি কিন্তু বলেও দিয়েছি যে 30-এর ভিতরে তোমাদের মার্ক কোন জায়গায় কাটা যাবে এবং তোমরা কিভাবে সেটা থেকে সতর্ক থাকবে। আর আবারও আমি সতর্ক করে দিচ্ছি যে সমাসের দিকে তোমার মনে হলেও যেন যেও না। এরপরে আমাদের আসছে নির্মিতি পার্ট। আমাদের বাংলা সেকেন্ড পেপারে কিন্তু নির্মিতি পার্টেই রয়েছে 70 মার্ক। এই 70 মার্ক কিন্তু তোমার জন্য একটা গেম চেঞ্জার। এই 70 মার্ক যদি তুমি একটু ভালোভাবে লিখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার বাংলাতে A+ আসবে। তো নির্মিতে আমাদের প্রথমেই রয়েছে পারিভাষিক শব্দ বা অনুবাদ। এখন এই দুটোর ভিতরে তোমার কোনটা করা উচিত হবে? আমি অবশ্যই বলবো তোমরা পারিভাষিক শব্দের দিকে যাও, কেননা পারিভাষিক শব্দ কিন্তু তোমার 14টা দেওয়া থাকবে, তার ভিতরে তুমি 10টা চুজ করে নিজের মতো করে লিখতে পারবে। তো বিগত 5 বছর যদি প্রশ্ন তুমি একবার সলভ করে ফেলতে পারো, এই 10টাই তুমি কমন পাবে। 10টা যদি কমন নাও পাও, 80% কমন পাবেই পাবে। আর বাকি 20% তোমার বেসিক দিয়ে তুমি অ্যান্সার করে আসতে পারবে। তবে এই ক্ষেত্রে যদি তুমি অনুবাদ লেখো, কোনো একটা অনুবাদ স্যারের নিজের অ্যান্সার শিটের সাথে না মেলে, তোমার মার্ক কাটবে স্যার, এটুকু শিওর থাকো। তাই এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে পারিভাষিক শব্দের দিকে যাওয়াটা বেশি সেফার, কেননা সেখানে তুমি খুব সহজেই 10-এর ভিতরে 9 বা 8 তুলে ফেলতে পারবে। এছাড়াও তুমি যদি আরেকটু ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে 10-এ তুলে ফেলতে পারবে ইনশাল্লাহ। তারপর আসছে আমাদের দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ এবং প্রতিবেদন। তো এইগুলোর ভিতরে আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা যেন দিনলিপিটা লেখো। দিনলিপি লেখা কিন্তু খুব সহজ। এছাড়াও দিনলিপির পাশাপাশি তোমরা একটু প্রতিবেদনের প্র্যাকটিস করে রাখবে, কেননা এই 4টা টপিকের ভিতরে যে কোনো 2টা প্রশ্ন আসবে এবং তার ভিতরে একটা লিখতে হবে। তাই তোমরা যদি জাস্ট দিনলিপি আর প্রতিবেদনে যদি একটু প্র্যাকটিস করে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ এখানেও তোমরা 80% মার্ক তুলে ফেলতে পারবে খুব সহজেই। তারপর আসছে আমাদের বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, পত্রলিখন এবং আবেদনপত্র। এখানে আমি তোমাদের বলবো যে তোমরা ইমেল অর্থাৎ বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্রের জন্য প্র্যাকটিস করে রাখবে এবং হাতটাকে সচল করে রাখবে, অন্যদিকে যাওয়ার কোনো দরকার নেই। এই দুটোর ভিতরে তোমরা একটা কমন পাবেই পাবে এবং এখান থেকেই তোমরা খুব সহজেই মাত্র 1 পেজ লেখার মাধ্যমেই 80-90% মার্ক নিশ্চিত করে আসতে পারবে। তাই তোমার অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই ভাই। আমি যেগুলো বলছি ইনশাল্লাহ এগুলোই ফলো করো তোমরা, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে বেরোতে পারবে। তারপরে আসছে আমাদের সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ বা ভাব সম্প্রসারণ। এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা সারাংশ এবং সারমর্মের ভিতরে যে কোনো একটা করবে এবং ওইদিকে ভাব সম্প্রসারণটা দেখে রাখবে। সারাংশ অথবা সারমর্মের ভিতরে যে কোনো একটা করতে বলছি, কেননা এই দুটার ভিতরে দিলে একটাই দিবে, আর দুটা কিন্তু অনেক কাছাকাছি। সারমর্ম যেমন, সারাংশ সেই রকমই। এখন তোমরা বিগত 5 বছরের প্রশ্ন সলভ করবে, এর ভিতরেই তোমরা কমন পাবে, এটুকু আমি তোমাদের এনশিওর করছি। আর যদি কোনো বোর্ডে মিস চলেও যায়, তাও তোমরা কিন্তু নিজেরা দেখলেই বুঝতে পারবে যে এই বিষয়ের সারাংশ বা সারমর্মটা কি হবে। তাই এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। তাই আমি যেভাবে বলছি এইভাবে আগালে ইনশাল্লাহ তুমি 80% মার্ক সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ এখানেও নিশ্চিত করে আসতে পারবে। আর অবশ্যই চেষ্টা করবে সারাংশ বা সারমর্ম যেন 4 বা 5 লাইনে বেশি না যায়, কেননা স্যারদের কাছে কিন্তু এটা খুবই দৃষ্টিকটু দেখায়। সারমর্ম মানে কি? সারমর্ম মানে হচ্ছে তুমি কোনো একটা বড় জিনিস পড়েছো, এখন সেটাকে একটু সামারাইজ করে খুব ছোটভাবে লিখছো, তাই এটা যেন বড় না হয়। স্যারদের চোখে কিন্তু এটা খুবই দৃষ্টিকটু দেখায়। এরপর আসছে আমাদের সংলাপ বা খুদে গল্প লিখন। এই দুইটাই খুবই সহজ। সংলাপ হচ্ছে আমাদের ডায়লগ, আর খুদে গল্প লিখন হচ্ছে তুমি একটা গল্প লিখবে নিজের ভাষায়। তো এই দুটাই তুমি একটু প্র্যাকটিস করে রাখবে, জাস্ট উপর দিয়ে একটু দেখে রাখবে বিগত 2-3 বছরের প্রশ্ন, এটুকু দেখলে তোমার কাজ হয়ে যাবে। এরপরে আসছে আমাদের রচনা। এই রচনা নিয়ে কিন্তু তোমাদের অনেক বেশি হাইপ উঠানো আছে, কেননা তোমরা ইউটিউবে অথবা ফেসবুকে স্ক্রল করতে করতে দেখেছো যে অনেকে কিন্তু 20 পেজ, 30 পেজ, 40 পেজ পর্যন্ত রচনা লিখে ফেলছে। কিভাবে সম্ভব? হ্যাঁ, কেননা ওরা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। আমি তোমাদের একটা কথা কিন্তু বারবার বলি যে অলওয়েজ নিজেকে অ্যাভারেজ স্টুডেন্টের সাথে তুলনা করবে। কখনোই নিজেকে ওভার ট্যালেন্টেডও মনে করবে না এবং কখনো নিজেকে আন্ডার ট্যালেন্টেডও মনে করবে না। অলওয়েজ নিজেকে একটা অ্যাভারেজ স্টুডেন্টের সাথে তুলনা করবে এবং মনে রাখবে যে অ্যাভারেজ স্টুডেন্টরা হচ্ছে তারা যাদের তুমি যত বেশি ঘষবা তারা তত বেশি শাইন করবে। তো আমি নিজেও একটা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, তো আমি নিজেও আমার নিজেকে অলওয়েজ একটা অ্যাভারেজ স্টুডেন্টের সাথে তুলনা করেছি এবং আমার স্কুল লাইফ বলো আর ইন্টার লাইফ বলো, আমি কোনোদিন
রচনা ৮ পেজের বেশি লিখিনি। তাই তোমাদেরও এইচএসসির ক্ষেত্রে সাজেশন থাকবে যে তোমরা ১০ পেজের ভিতরেই রচনাটা লিখবে। মানে হাইয়েস্ট ১০ পেজের দিকে যাওয়ার ট্রাই করবে। কেননা তুমি যেই টার্গেটটা নিবে তার থেকে কিন্তু ১-২ পেজ কমেই তোমার লেখা হবে। কেননা সময় কিন্তু তোমার কোলাতে পারবে না। এখন রচনা নিয়ে তোমাদের কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে যে ভাই কয়টা প্যারা দেব, কয়টা পয়েন্ট দেব, কয়টা কি দেব? তো আমি তোমাদের বলব যে প্রত্যেকটা পেজে ২ টা করে পয়েন্ট দিবে। তাহলে তুমি যদি ৮ পেজ লেখো তাহলে কিন্তু তোমার ১৬ টা পয়েন্ট লেখা হয়ে যাচ্ছে। এই ১৬ টা পয়েন্টই তোমার এনাফ। এখন তোমাদের মনে হতে পারে ভাই আমি কি এভাবে লিখলে মার্ক পাবো? স্যার আমার মার্ক কেটে দেবে না তো? কারণ আমার অমুক ফ্রেন্ড তো ২০ পেজ লিখছে। আর তমুক ফ্রেন্ড তো ৩০ পেজ লিখছে। তাহলে আমি কিভাবে মাত্র ৮ পেজ লিখে রচনাতে একটা ভালো মার্ক পাওয়ার আশা করতে পারি? আমি তাহলে আমার ঘটনাটা বলি। আমি যখন রচনা লিখছিলাম আমার টার্গেট ছিল ৯ থেকে ১০ পেজ লিখার। কিন্তু যখন আমার ৭ পেজ বা ৬ পেজ মতো লেখা হয়েছে তখন হচ্ছে আমার খাতা সেলাই করতে এসেছিল। তো আমি ভুলবশত আমার লুজগুলোকে খাতার পিছনে না মেরে খাতার সামনে দিয়ে দিয়েছিলাম। তো এবার উনি সেলাই করে যাওয়ার পরে আমি আবার ৩ টা গিটও মেরেছিলাম সেইখানে। তো এই গিটগুলো মারার পরে আমি সাথে, সাথে রিয়ালাইজ করছি যে আমি ভুল জায়গায় গিট মেরেছি। এবার আমার মাথায় আর কাজ করছে না যে আমি এবারে গিটটা কাটবো কিভাবে? কারণ এখন আমি যদি খাতাটা ঠিক না করি এটা আর উনি যদি হলে সেলাই যিনি সেলাই করতে এসছে উনি যদি চলে যায় তাহলে তো আমার বাস চলে যাবে। সেখানে আমি কিভাবে? তো তখন কিন্তু আমার ব্রেইন হচ্ছে অলরেডি অনেক কিছু ভুলা শুরু করে ফেলছিল। তো আমি তখন কোনমতে দাঁত দিয়ে হচ্ছে যেই সুতোটা ছিল ওই সুতোটাকে কাটলাম। এরপরে আমি এতটা পরিমাণ প্যানিক করেছিলাম যে আমি তারপরে খাতাগুলোকে রিঅ্যারেঞ্জ না করে আমি ভাইকে বলছিলাম যে ভাই নেন সেলাই করে দেন। ভাগ্যিস সেই ভাইটা আমাকে বলেছিল যে তুমি কি আদৌ খাতাটা ঠিক করেছো? তো তখন আমার মাথায় আসলো যে আমি করছিটা কি? আমি তো খাতার জাস্ট সেলাইটা খুলেছি। এখনো তো আমি লুজগুলোকে পিছনের দিকে দেইনি। তাহলে বুঝতে পারছো? একবার যদি তোমার প্যানিক অ্যাটাক খাও তুমি পরীক্ষার হলে কি খারাপ অবস্থা হতে পারে? তো এরপরে আর কি আমি কোনমতে হচ্ছে সেই খাতাটাকে সেলাই করলাম। এরপরে দেখলাম যে আমার এইসব করতে, করতে ১০ থেকে ১৫ মিনিট শেষ। আর রচনা লেখার সময় তো বুঝতেই পারছো ১০ থেকে ১৫ মিনিট কতটা ইম্পোর্টেন্ট। ১০ থেকে ১৫ মিনিটে মিনিমাম ৩ থেকে ৪ পেজ আরো এক্সট্রা লেখা সম্ভব। তো আমি অলরেডি সেই টাইমটা লুজ করে ফেলেছিলাম। এরপরে এই প্যানিক অ্যাটাক খাওয়ার পরে আমার এত খারাপ অবস্থা হয়েছিল যে আমি যে কি লিখেছি আমি নিজে এখনো বলতে পারব না। তো আমার এটা মনে আছে যে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান রিলেটেড এমন টাইপের একটা রচনা লিখেছিলাম এবং সেখানে একটা পয়েন্ট লিখেছিলাম যে কিছু বিজ্ঞানীর ভুল এবং সেই পয়েন্টটা আমি এমন আকারে বানিয়ে লিখেছিলাম যে আমি লিখেছিলাম যে একটা বিজ্ঞানী আবার বিজ্ঞানীর নামটাও আমি বানিয়ে লিখেছিলাম। এই বিজ্ঞানীর নামটা পর্যন্ত আমার মনে নেই। আমি লিখেছিলাম যে উনি এমন একটা ওষুধ বানাতে চেয়েছিলেন যেটা খাওয়ার মাধ্যমে মানুষজন অদৃশ্য হতে পারে এবং দুর্ভাগ্যবশত সেই বিজ্ঞানী নিজেই এটি খেয়েছিলেন এবং তিনি হচ্ছে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিলেন। তবে বিজ্ঞানের কল্যাণে তিনি এটা থেকে বের হয়ে আসতে পেরেছিলেন। তবে এরপরে তিনি তার সকল প্রজেক্টকে ধ্বংস করে দিয়েছিলেন। এইসব আউল-ফাউল আমি লিখেছিলাম। তাও আমার বাংলাতে মার্কস ছিল ১৬৯। আমি এইটুকু সিওর ছিলাম যে আমার যদি বাংলাতে A+ মিস যায়, আমার সেকেন্ড পেপারে রচনার জন্য মিস যাবে। তাও আমি এই অবস্থা থেকেও বাংলাতে A+ তুলতে পেরেছি। তাহলে তোমরা কেন পারবে না? তোমরা কেন রচনা নিয়ে এত হাই হতাশ করো? আমি যদি রচনা মাত্র ৮ পেজ লিখেও এর মধ্যেও এমন উল্টোপাল্টা জিনিস হচ্ছে লিখে এসে A+ তুলে ফেলতে পারি, তোমরা কেন পারবে না? তাই তোমাদের জন্য অবশ্যই সাজেশন থাকবে যে আমি যেইভাবে আগাতে বললাম তোমরা সেইভাবে আগাবে এবং এছাড়াও তোমাদের যেভাবে আগানো উচিত এবং যেই টপিকগুলো করা উচিত আমি মুখে যেগুলো বলেছি সেগুলো আমি একটা ডেমো পিডিএফ এর মাধ্যমে একটা টেমপ্লেট আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অথবা পিন কমেন্ট থেকে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই সেই পিডিএফটা দেখবে। এছাড়াও তোমাদের যে সকল ডাউট রয়েছে এবং যে সকল বইয়ের পিডিএফ প্রয়োজন তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার মাধ্যমে আমাকে জানালে আমি সেগুলো তোমাদের প্রোভাইড করে দিব। তাই তোমাদের সকলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ তোমরা যদি এই গাইডলাইনগুলো স্টেপ বাই স্টেপ ভাবে মেনে চলতে পারো তাহলে তোমার জন্য ভালো কিছু একটা অপেক্ষা করবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।